হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নোত্তরগুলো নিয়েই আজকের আলোচনা। একের প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্ন, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? উত্তর হবে ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ক্ষয়ের প্রশ্ন, প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল কোন কোন নদী নিয়ে? উত্তর হবে ভাগীরথী, পদ্মা ও মেঘনা নদী নিয়ে। গয়ের প্রশ্ন, সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? উত্তর হবে হর্ষবর্ধনের। ঘয়ের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন? উত্তর হবে ভীম। উমর প্রশ্ন, কোন সেন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে? উত্তর হবে লক্ষণ সেনের আমলে। চয়ের প্রশ্ন, সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন? উত্তর মিন হাজি সিরাজ। দুইয়ের দাগে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমেই রয়েছে বজ্রভূমি। বজ্রভূমি কোনটা হবে? বজ্রভূমি হবে উত্তর রাঢ়। দ্বিতীয় রয়েছে লোটোমো চিহ। লোটোমো চিহ হবে বৌদ্ধ বিহার। নেক্সট গঙ্গাই কোন্ড চোল, এটা হবে প্রথম রাজেন্দ্র। গৌড়বহ, গৌড়বহ হবে বাগপতি রাজ। হরিকেল, হরিকেল হয়ে যাবে আধুনিক চট্টগ্রাম। কিতাব অল হিন্দ, এটা হয়ে যাবে অল বিরুনি। অল বিরুনির লেখা গ্রন্থ হলো কিতাব অল হিন্দ। তিনের তাকে বলা হয়েছে সংক্ষেপে উত্তর লেখো 30 থেকে 50টি শব্দের মধ্যে। কয়ের প্রশ্ন, এখনকার পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখো, তাতে আদি মধ্যযুগের বাংলার কোন কোন নদী দেখতে পাবে? উত্তর হবে এখনকার পশ্চিমবঙ্গের মানচিত্রে আদি মধ্যযুগের বেশ কিছু নদ নদী দেখতে পাওয়া যায়, যেমন দামোদর, অজয়, ভাগীরথী, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, কাঁসাই ও সুবর্ণরেখা। ক্ষয়ের প্রশ্ন, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো। উত্তর হবে শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি কৃষি নির্ভর ছিল। সমাজ ব্যবস্থা ছিল গ্রাম কেন্দ্রিক, তাই কৃষি জমির চাহিদা ছিল বেশি। তার রাজত্বকালে ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল না বলে মনে করা হয়, তাই নগরের গুরুত্ব কমতে থাকে। তার প্রচলিত স্বর্ণ মুদ্রার মান কম ছিল, মুদ্রা দানও হতো আর রূপোর মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় বণিকদের গুরুত্ব কমে যায়। গয়ের প্রশ্ন, মাৎস্যন্যায় কি? উত্তর হবে আক্ষরিক অর্থে মাৎস্যন্যায় বলতে বোঝায় মাছের মতো আচরণ। বড় মাছ যেমন ছোট মাছকে গ্রাস করে, তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলার দুর্বলদের সহায় সম্বল সবল ও বিত্তবান লোকেরা হরণ করতে শুরু করেছিল। এই অরাজক অবস্থাকেই ইতিহাসে মাৎস্যন্যায় বলা হয়ে থাকে। ঘয়ের প্রশ্ন, খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল? উত্তর হবে খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে ভারতের উত্তর ও দক্ষিণ অংশে বেশ কয়েকটি আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল। এগুলোর পিছনে ছিলেন সামন্ত, মহাসামন্ত ও মহামণ্ডলেশ্বর উপাধি পাওয়া জমিদার বা যোদ্ধা নেতা, যারা বেশ শক্তিশালী ছিলেন। রাজাদের দুর্বলতায় কখনো কখনো তারা স্বাধীনতা ঘোষণাও করতেন। কিছু শক্তিশালী যুদ্ধনায়কও পারিবারিক শক্তির সাহায্যে স্বাধীন রাজ্য গঠন করেছিল। উমর প্রশ্ন, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন? উত্তর হবে দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে সেন রাজাদের আদি নিবাস ছিল। কর্ণাট অঞ্চল বলতে মহীশূর ও তার পার্শ্ববর্তী এলাকাকে বোঝায়। একাদশ শতকের কোনো এক সময়ে সেন বংশের সামন্ত সেন কর্ণাট থেকে রাঢ় অঞ্চলে চলে আসেন। তার পুত্র হেমন্ত সেন রাঢ় অঞ্চলের কিছুটা আধিপত্য বিস্তার করেছিলেন। তার পুত্র বিজয় সেন রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্য বিস্তৃত করেছিলেন। চয়ের প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? উত্তর হবে গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষ থেকে প্রচুর ধনরত্ন লুণ্ঠন করে নিয়ে গিয়ে নিজের দেশে ভালো কাজে ব্যয় করেছিলেন। গজনি ও অন্যান্য শহরকে সুন্দরভাবে সাজানো হয়েছিল।
তিনি সেখানে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগান, জলধারা, খাল ও নদী বাঁধ নির্মাণ করেছিলেন। তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়া হতো। 4 প্রশ্নে বলা হয়েছে বিশদে উত্তর লেখো 100 থেকে 120টি শব্দের মধ্যে। কয়ের প্রশ্ন, প্রাচীন বাংলার রাঢ় সিংহ এবং গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। উত্তর হবে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম রাঢ় সিংহ ও গৌড় অঞ্চল। অন্যান্য অঞ্চল অপেক্ষা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা উন্নত ছিল। এবার এই দুটো অঞ্চল সম্পর্কে তোমাদের লিখতে হবে। রাঢ় সিংহ অঞ্চল, প্রাচীন রাঢ় অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, যথা উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। উত্তর রাঢ়টি বধ্যভূমি এবং দক্ষিণ রাঢ়টি সবুজ ভূমি নামে পরিচিত। এই দুই রাঢ়ের মাঝে ছিল অজয় নামে একটি নদী। মুর্শিদাবাদের পশ্চিম অংশ, সাঁওতাল পরগনার একাংশ, তারপর এখানে কমা হবে, ভুল করে দাড়ি পড়ে গেছে, বীরভূম জেলার, বর্ধমান জেলার কিছু অংশকে উত্তর রাঢ় বলা হতো। আর বর্তমানে হাওড়া, হুগলি, বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় দামোদরের মধ্যবর্তী এলাকা ও বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা নিয়ে গঠিত ছিল দক্ষিণ রাঢ়। রাজা শশাঙ্কের রাজধানী ছিল গৌড়। তার আমলে এই অঞ্চলের সীমানা অনেকটাই বেড়েছিল। মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম বর্তমানে এই অঞ্চলের অন্তর্গত। এছাড়া ভাগীরথীর পশ্চিম পাড়, উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত এলাকা গৌড় অঞ্চলের অন্তর্গত ছিল। ক্ষয়ের প্রশ্ন, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। উত্তর হবে প্রাচীন বাংলার অন্যতম বিখ্যাত রাজা ছিলেন শশাঙ্ক। তিনি শৈব বা শিবের উপাসক ছিলেন। সেই কারণেই তার সঙ্গে বৌদ্ধদের সম্পর্কের একটা বিতর্ক দেখা দিয়েছিল। আর্য মঞ্জুশ্রী মূল কল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং চীনা পর্যটক হিউয়েন সাংয়ের বিবরণীতে রাজা শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে বর্ণনা করা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে রাজা শশাঙ্ক অসংখ্য বৌদ্ধ স্মারক ধ্বংস এবং বৌদ্ধ ভিক্ষু হত্যা করেছিলেন। আবার শশাঙ্কের শাসনকালের কিছু পরে চীনা পরিব্রাজক হিউয়েন সাং আসেন শশাঙ্কের রাজধানীতে। সেখানে তিনি দেখেন বৌদ্ধ বিহারের যথেষ্ট সমৃদ্ধি ও উন্নতি। তাই এইসব দিক দিয়ে বলা যায় যে শশাঙ্কের মতো মহান রাজা বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না। যদি থাকতেন তাহলে তার আমলে বৌদ্ধদের প্রতিপত্তি বজায় থাকতো না। তাই বলা যায় অনেকে শশাঙ্কের বিরুদ্ধে কথা বলেছেন, কারণ সকল লেখক শশাঙ্কের প্রতি বিদ্বেষ মুক্ত ছিলেন না। গয়ের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে কনৌজের উপর আধিপত্য লাভের উদ্দেশ্যে পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল। এটা শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে যে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, তখন তোমরা এই উত্তরটুকু লিখবে। এর যুদ্ধ প্রায় 200 বছর ধরে চলেছিল। এবার এই সংগ্রামের মূল কারণ কি ছিল? হর্ষবর্ধনের আমল থেকেই কনৌজ রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব লাভ করেছিল। কনৌজের অবস্থানগত সুবিধার জন্য রাজনৈতিকভাবে নানা সুবিধা পাওয়ার আশা ছিল। এর ফলে কনৌজ দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছিল। কারণ তখন এই ধারণা ছিল যে কনৌজের উপর যে নিয়ন্ত্রণ করতে পারবে সেই গাঙ্গেয় উপত্যকার উপর আধিপত্য বিস্তার করতে পারবে। এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য ও খনিজ দ্রব্য ছিল আর্থিক দিক থেকে লোভনীয়। এই রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের ব্যক্তিরা সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। কারণ কনৌজের অধিকার স্থাপন এদের নিকট বা এদের কাছে মর্যাদার লড়াই হিসেবে গণ্য হয়েছিল। দীর্ঘ 200 বছরের সংগ্রামে 3 শক্তিই একেবারে শেষ হয়ে যায়। ঘয়ের প্রশ্নটা তোমরা নিজেরাই সমাধান করবে। উমর প্রশ্নে বলা হয়েছে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্গত ছিল? উত্তর হবে পাল রাজবংশের দুর্বলতার সুযোগ নিয়ে চোল রাজবংশ রাজ্য বিস্তারে মনোযোগী হয়। তাদের সাম্রাজ্য গড়ে ওঠে কাবেরী ও তার শাখা নদীর বদ্বীপ অঞ্চলে।
সেখানকার রাজাকে পরাজিত করে চোল রাজা বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করে। তাদের রাজধানী হয় তাঞ্জোর। আর কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্গত ছিল? বর্তমানে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। গঙ্গার উপকূলবর্তী অঞ্চলও তারা রাজ্যভুক্ত করেছিলেন। চোল রাজাদের নৌবাহিনীর দক্ষতায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি দখলে আসে। দক্ষিণের পাণ্ড্য, উত্তরের পল্লব, বর্তমানে কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকে তাদের সাম্রাজ্য বিস্তৃতি লাভ করেছিল। ছয়ের প্রশ্ন, ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর হবে ভারতের দক্ষিণ পশ্চিম দিকে আরব সাগরের অপর পাড়ে এশিয়ার পশ্চিম ভাগে আরব উপদ্বীপ অবস্থিত। এই অঞ্চল শুষ্ক ও মরু অঞ্চল প্রায়। একটু মিস্টেক পড়েছে, শুষ্ক স্পেলিংটা ওটা তোমরা ঠিক করে নেবে। এখানে বৃষ্টিপাত খুব সামান্য। এখানকার উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ শহর ছিল মক্কা ও মদিনা। এখানকার অধিবাসীরা ছিল যাযাবর, যাদের বেদুইন বলা হতো। এটা কিন্তু শর্ট কোশ্চেনেও আসে যে বেদুইন কাদের বলা হতো। তারা উট পালন করত আর তাদের খাদ্য ছিল উটের দুধ এবং খেজুর। এরা নিজেদের আরবি বলে পরিচয় দিত এবং এদের জীবিকা ছিল ব্যবসা। মক্কা শহরটি বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত হওয়ার জন্য এর দখলদারি নিয়ে আরব উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত। ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কী বদল এনেছিল? ইসলাম ধর্মের প্রচারের ফলে আরব বণিকরা ব্যবসা বাণিজ্যের জন্য ভারতের পশ্চিম উপকূলে আসতে লাগলো। সিন্ধু মোহনায় ও উপকূল অঞ্চলে আরবের মুসলিম বণিকদের বসতি স্থাপন শুরু হয়েছিল। এতে উভয় দেশের ব্যবসায়ীদের যথেষ্ট লাভ হতো। এখানে তখন হিন্দু, জৈন ও মুসলিম বণিকদের এই বাণিজ্য ধর্মীয় সহিষ্ণুতার নিদর্শন হিসেবে দেখা দিয়েছিল। আরবি ভাষায় ভারতীয় সংস্কৃত গ্রন্থগুলি অনুবাদ হয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।